ওকে, এই কথাবার্তা কম বলতে হবে। সো আমরা পোটেনশিয়াল পড়ছিলাম, পোটেনশিয়াল কিছুটা বাকি আছে। সো এখন আমরা যেটা চাচ্ছি এইটা হলো যে আমরা লাস্ট চ্যাপ্টার গুলোতে কি করছি, আমরা ইলেকট্রিক ফিল্ড পড়ছি লাস্ট চ্যাপ্টারে গাউসের ল অ্যাপ্লাই করে, তারপরে ইলেকট্রিক ফিল্ডের ডিফারেন্ট ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করছি, তারপর আমরা এই চ্যাপ্টারে পোটেনশিয়াল বের করছি। ঠিক আছে, পোটেনশিয়ালের ডেফিনেশন দিছি, ডিসক্রিট চার্জের জন্য পোটেনশিয়াল বের করছি, তারপর তোমার চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য করছি, তাই তো, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। তো আমরা আজকে যেটা করব, থিওরি তো অলমোস্ট শেষ। তো আমরা যেটা করবো, যেমন হলো ইলেকট্রিক ফিল্ড কি, এটা একটা ভেক্টর, আর এইটা হলো আমার স্কেলার। ঠিক আছে, এখন আমরা চাইতেছি যে এই ইলেকট্রিক ফিল্ড আর এই যে পোটেনশিয়াল, এইটার মধ্যে কোনো ধরনের কোনো সম্পর্ক স্থাপন করা যায় কিনা এইটা বের করতে। হ্যাঁ, সো দুইটা হইতে পারে, একটা হলো যে ধরো পোটেনশিয়াল দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, অথবা ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, পোটেনশিয়াল বের করতে হবে, এটা আমরা পারি কিনা। তো আমরা একটা জিনিস পড়ছিলাম যে মনে আছে যে এই কিউ একটা চার্জ আছে, এই কিউ চার্জ কি তার আশেপাশে একটা ফিল্ড তৈরি করে রাখবে। ঠিক আছে, সো আমরা কি করাই, এই যে কিউ জিরো একটা চার্জ আছে, যে চার্জে আমরা কি করতেছি তার ফিল্ডের মধ্যে মুভ করাইতে পারি, অথবা পোটেনশিয়ালের দিক দিয়ে দেখলে কিউ একটা পোটেনশিয়াল তৈরি করবে, এই পোটেনশিয়ালটা আমরা ডিফারেন্ট ডিস্টেন্সে বের করব। মানে আমরা কিউ জিরোর এই পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিব, এইটা দেখবো তাতে পোটেনশিয়াল ডিফারেন্স কতখানি হইতেছে, অথবা পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি, ওয়ার্ক ডান, তাই তো, নেগেটিভ ডিফারেন্স অফ পোটেনশিয়াল ইকুয়াল টু ওয়ার্ক ডান। সো আমরা মনে করো কি করতে চাইতেছি যে এইটা R1 ডিসটেন্স থেকে, লেটস সে R1 ডিসটেন্স থেকে আমি একটা নতুন ডিসটেন্সে R2 তে নিতে চাই। এটা তো আমরা করছি না ডেরিভেশনটা, যে কিউ আর কিউ জিরো দুটো চার্জ আছে, কিউ জিরো এর করছি কি আমরা R1 ডিসটেন্স থেকে R2 ডিসটেন্সে নিয়ে গেছি, দূরত্বে নিয়ে গেছি। এই জন্য আমরা কি করছি, যে এনার্জি ডিফারেন্স হয়েছে এটা বের করছি, পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স বের করছি। হ্যাঁ, তো এখন আমরা একটা জিনিস বলতে পারি যে ওকে, আমরা কি জানি যে আমরা যে জিনিসটা বের করছি এটা হলো পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল এনার্জি না, পোটেনশিয়াল ডিফারেন্স। মানে এই পয়েন্টের পোটেনশিয়াল আর এই পয়েন্টের যে পোটেনশিয়াল, এই দুটার ডিফারেন্স ইজ ইকুয়াল টু ডিফাইন করা হয়েছে অ্যাজ ডেল্টা ইউ ডিভাইডেড বাই কত, কিউ জিরো টেস্টিং চার্জ। এটা আমরা লাস্ট ক্লাসে করছি। ওকে, লাস্ট ক্লাসে একেবারে শেষের দিকে আমরা এটা ডিফাইন করছি এইভাবে। তো এখন আমরা জানি কি এই ডেল্টা ইউর সাথে ওয়ার্ক ডানের একটা রিলেশন আছে। এই রিলেশনটা কি হবে, এই রিলেশনটা হবে নিচে কিউ জিরো আর এই জায়গাতে মাইনাস ডাব্লিউ, কারণ কি ওয়ার্ক ডান ইকুয়াল টু নেগেটিভ ডিফারেন্স অফ পোটেনশিয়াল এনার্জি। সো আমরা এইভাবে লিখতে পারি। এখন আমি এই জায়গা থেকে এই অবজেক্টটারে যে এই যে চার্জটারে যে আমি R2 পয়েন্টে নিছি, এটা একটা ভেরিয়েবল ফোর্সের আন্ডারে নিছি, তাই না, যে ডিফারেন্ট ডিসটেন্সে ফোর্সটা কি ভ্যারি করতেছে, সেটা ভেরিয়েবল ফোর্সের আন্ডারে নিছি, তাই তো। তো আমি কি বলতে পারি না যে ওকে দিস শুড বি ইকুয়াল টু মাইনাস এফ ডট ডিআর ফ্রম R1 পয়েন্ট টু R2 পয়েন্ট ডিভাইডেড বাই কিউ জিরো, এটা বলা যায় কিনা, যে দুইটাই ভেক্টর, সো এটাও একটা ভেক্টর। ঠিক আছে, এটা বলা যায় কিনা। তো ওয়ার্ক ডান ইকুয়াল টু কি, সিম্পল হিসাব। সো ওই জায়গা থেকে কি লেখা যায়, ওই জায়গা থেকে আমরা লিখতে পারি না যে এই যে ফোর্স কে আমরা লিখতে পারি কি, টেস্টিং চার্জ মাল্টিপ্লাইড বাই দ্য ফিল্ড ক্রিয়েটেড বাই দিস চার্জ, না, কিউ জিরো আমার টেস্টিং চার্জ। তাহলে টেস্টিং চার্জ কে যদি আমি এই যে কিউ যে ফিল্ডটা তৈরি করছে এই ফিল্ডের সাথে গুণ দেই, তাহলে কি পাই, আমরা ফোর্স পাই। তাহলে আমি এটা লিখতে পারি R1 টু R2, এইটা হলো কিউ জিরো ই ডট ডিআর ডিভাইডেড বাই কিউ জিরো, এটা লেখা যায় কিনা। ঠিক আছে, সো এই জায়গা থেকে আমি কিসে লিখতে পারি, আমি লিখতে পারি না মাইনাস ইন্টিগ্রেশন অফ R1 পয়েন্ট টু R2 পয়েন্ট ই ডট ডিআর। আর এইটা কি, আমি যদি এই পোটেনশিয়ালটা এইটা ইকুয়াল টু কি আমার পোটেনশিয়াল ডিফারেন্স, তো তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সে আমি লিখতে পারি V2 মাইনাস V1 বেসিক্যালি। এটাকে লিখতে পারি কিনা, কারণ আমি লিখছি পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু ডেল্টা কিউ ডিভাইড বাই কিউ নট। সো সবকিছুই সেম করছি, খালি পোটেনশিয়াল ডিফারেন্সটা এই জায়গায় লাস্টে দিয়ে V2 মাইনাস V1 লিখছি আর কি। এখন আমি যদি ডিফাইন করে নিই, লেট R ইকুয়াল টু ইনফিনিটি, V ইকুয়াল টু V at infinity should be equal to 0, মানে ইনফিনিটি ডিসটেন্সে আমি কি পটেনশিয়ালটা আমি ডিফাইন করে নিছি কত, 0। আর আমি বলে নিছি যদি এটা R2 লিখি, যেহেতু R1 R2 লিখছি, সো R2 ইকুয়াল টু ইনফিনিটি এবং R1 ইকুয়াল টু লেটস কল ইট R, এবং তাইলে V ইকুয়াল টু বেসিক্যালি V at R ইকুয়াল টু R1 ইকুয়াল টু লেটস কল ইট V।
বুঝতে পারছো কি করলাম? যে আমি করছি কি ইনফিনিট R2 পয়েন্টটা ইনফিনিটি ধরে নিছি এবং আমি বলছি ওই R2 পয়েন্টটা যে ইনফিনিটিতে ওই জায়গায় পটেনশিয়াল মান কত 0 আর R1 পয়েন্ট আমি ধরে নিছি R একটা ভেরিয়েবল। সো এটা আমি বলতেছি কি V অফ R1 ইকুয়াল টু বেসিক্যালি কি V। সো এখন যদি এইটারে আমি এই যে ইকুয়েশনটা আমি সুন্দর মতো লিখি তাহলে যেটা হবে এইটা হলো যে V2 তো 0 হয়ে যাবে নাকি, আর এটা হবে কি মাইনাস V হবে ইকুয়াল টু কত হবে এই মাইনাসটা আমি ফ্লিপ করাবো মানে কি আমি R1 উপরে নিয়ে যাব R2 নিচে নিয়ে আসবো। সো আমি R1 টা উপরে নিয়ে গেলাম আর এটা কি R1 এর জায়গায় কি বসাইতে পারি R বসাইতে পারি না, আর R2 এর জায়গায় কি বসাইতে পারি ইনফাইনাইট বসাইতে পারি, কারণ কি R2 এর মান কত ধরছি আমরা ইনফাইনাইট। আমি করছি কি ইন্টিগ্রেশনের লিমিটটা ফ্লিপ করছি, ফ্লিপ করলে কি হইতাছে মাইনাস সাইনটা চলে গেছে। সো ইকুয়াল টু কত হইব E dot dr, or I can write it as V equal to minus from infinite to R E dot dr. সো তাইলে এই যে ইকুয়েশনটা হলো আমি পাইলাম লাস্টে ফাইনালি। সো এই ইকুয়েশনের মাধ্যমে আমি কি দেখতে পারলাম যে আমি আমার যদি ইলেকট্রিক ফিল্ডের মান দেওয়া থাকে এবং আমি যদি ডাইরেকশন জানি তাহলে আমি কি করতে পারি জাস্ট স্মল dr এর সাথে ডট প্রোডাক্ট করে তার ইন্টিগ্রেশন করতে পারি ফ্রম ইনফিনিটি টু r, দেন আই উইল গেট what I will get the potential। যেহেতু ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর সো আমার কি ডিসটেন্সের সাথে তারা কি করতে হইতেছে ডট প্রোডাক্ট করতেছে, তাহলে একটা কি পাইতেছি আমরা স্কেলার পাইতেছি। সো এইটার মাধ্যমে আমি কি দেখলাম যে হাউ ক্যান আই গো ফ্রম ইলেকট্রিক ফিল্ড টু দা পোটেনশিয়াল। হ্যাঁ, যে আমার ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকলে আমি পোটেনশিয়াল কেমনে বের করতে পারি। অপোজিটটাও তো থাকা উচিত, অপোজিটটা কি যে পোটেনশিয়াল দেওয়া আছে ইলেকট্রিক ফিল্ড বের করব, তাই না? বুঝতে পারছো? এখন ক্যালকুলেশনটা এই পর্যন্ত সবাই উঠাইছো, তাহলে আমি মুছি নাকি? এখন যে ক্যালকুলেশনটা এইটা হলো ইজিয়ার বাট একটু কনসেপচুয়াল। সো তোমার এই একই পদ্ধতিতে আমরা যাব বাট ওকে। সো আচ্ছা, আমরা যদি দুইটা শেল ধরি, শেল মানে তো বুঝুন বৃত্তের দুইটা শেল হইতে পারে, তাই না? সো লেটস টেক two shells, like one shell is like this and another shell is like this. Is there any reflection of this light? Huh? No reflection, because in the last class we had reflection, so it was difficult for everyone to watch. Okay. So আমি এই যে দুইটা শেল আছে, এই প্রথম শেলে আমি পোটেনশিয়াল ধরলাম কত V1 আর দ্বিতীয় শেলে পোটেনশিয়াল ধরলাম কত V2, but I take these two shells very close to each other, মানে এতটাই ক্লোজ টু ইচ আদার নিছি যে আমার ফিল্ডের মান অতটা ভ্যারি করবে না। বুঝতে পারছো কি বলছি? মানে আমার এই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের যা মান হবে এই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের কি একই মান হবে, ততটাই ক্লোজ নিছি। আমি এটা আরো লাস্টে যাই ক্যালকুলেশনে দেখবো যে কিভাবে নেওয়া হয়। তো আমি কি করতে পারি যে তাহলে আমি বলতে পারি যে ওকে লেটস কল যাই এইটা হলো আমার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, ঠিক আছে? আর আমি কি করলাম Q0 যে টেস্টিং চার্জটা আছে তাহলে আমি কি করতেছি এই পয়েন্ট থেকে এই শেল থেকে এই শেলে নিয়ে যাব, এবং এই যে শেল দুটোর মাঝখানে ডিসটেন্স এটা আমরা বললাম ডেল্টা এস ডিসটেন্স, ঠিক আছে? তো তাইলে আমি এই Q0 রে ডেল্টা এস ডিসটেন্স কভার করে এই নতুন শেলে নিয়ে যাইলে আমার যে পরিমাণ কাজ করতে হবে তাহলে ওইটার সাথে আমি পটেনশিয়াল ডিফারেন্স একটা মানে সম্পর্ক দিতে পারি V2 minus V1 which is basically del V. So instead of writing okay equal to আমরা লিখতে পারি minus W divided by চার্জ টেস্টিং চার্জ কে Q0, মানে মাইনাস W তে যদি সবার একটু প্রবলেম হয় তাহলে লেটস মানে একটা লাইন আমরা একটু বেশি করি। সো তাহলে এটা হবে ডেল্টা U ডিভাইডেড বাই Q0, এটা হলো বেসিক সূত্র। তাহলে আমরা এটা বলতে পারি ডেল্টা V শুড বি ইকুয়াল টু কত মাইনাস W ডিভাইড বাই Q0 বিকজ অ্যাজ উই নো ডেল্টা U ইকুয়াল টু মাইনাস W, এটা আমরা জানি, তাই তো? সো এখন এই জায়গাতে আমি যেটা করতে পারি একটা জিনিস বুঝো যে আমি তো একটু আগে কি করছিলাম যে Q0 কে আমি একটু আগের যে আরেকটা ক্যালকুলেশন করছি ওটা কি করছি আমি Q0 কে R1 পয়েন্ট থেকে কিতে নিয়ে গেছি R2 পয়েন্টে নিয়ে গেছি, এবং পয়েন্ট দুটো কাছাকাছি না, আমরা ইনফিনিট থেকে R1 আনছি। সো ওই যে ফোর্সটা ওইটা কি একটা ভেরিয়েবল ফোর্স হয়েছে যে পজিশনের সাথে সাথে সে কি করছে ভ্যারি করছে, বাট এই জায়গায় যে দুটো শেল নিছি এটা কি খুব বেশি দূরে না কাছাকাছি? কাছাকাছি। সো আমার ইলেকট্রিক ফিল্ড আমরা কনস্ট্যান্ট ধরে নিছি, আর আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের সাথে ফোর্সের সূত্র কি যে আমি যদি ইলেকট্রিক ফিল্ডকে Q0 দিয়ে টেস্টিং চার্জ দিয়ে গুণ করি তাহলে আমি কি পাই ফোর্স পাই না? সো তার মানে আলটিমেটলি আমার যদি ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হয় মাই ফোর্স উইল বি কনস্ট্যান্ট, তাই না? সো আমার যে ইন্টিগ্রেশন করার দরকারটা পড়ছিল এটা দরকার পড়ছিল বিকজ আই ওয়াজ ওয়ার্কিং উইথ এ ভেরিয়েবল ফোর্স। নাও আই এম নট ওয়ার্কিং উইথ এ ভেরিয়েবল ফোর্স, my force is constant all the way in delta s distance naki. So instead of doing integration I can just write minus f
dot delta s. Is that make sense? Does that make sense? Make sense করে না? So okay, q0 লিখলাম। এখন আমি এইটার বদলে আবার একটু লিখতে পারি, আমরা জানি কি ফোর্স ইকুয়াল টু কি, q0 টেস্টিং চার্জ মাল্টিপ্লাইড বাই দ্য ইলেকট্রিক ফিল্ড ডট ডেল্টা s ডিভাইডেড বাই q0। তাহলে q0 আমরা কাইটা দিতে পারি নাকি? এখন এই যে ইলেকট্রিক ফিল্ডটা, এইটা কি ds এর ডাইরেকশনে আছে না ভিন্ন ডাইরেকশনে আছে? ইলেকট্রিক ফিল্ড এই চিত্র থেকে আমরা তারা কি ds এর ডাইরেকশনে আছে না ভিন্ন ডাইরেকশনে আছে? ভিন্ন ডাইরেকশনে আছে। তাহলে আমি মানে আমি ইলেকট্রিক ফিল্ডের দুইটা কম্পোনেন্ট নিতে পারি, একটা হলো কি ডেল্টা s এর সাথে, আর একটা হলো কি ডেল্টা s এর সাথে পারপেন্ডিকুলার, যে টু ডাইমেনশনাল চিন্তা ভাবনা। তাহলে ডেল্টা s এর দিকে ইলেকট্রিক ফিল্ডের যে কম্পোনেন্ট, এটা হলো আমরা বললাম es, আর এই যে ডেল্টা s এর সাথে পারপেন্ডিকুলার এই ডিসটেন্সে যেটা যাচ্ছে এটা বললাম কি en। ওকে, সো নাও আই ক্যান জাস্ট রাইট ইট লাইক মাইনাস es প্লাস en ডট ডেল্টা s, এই তো নাকি? এখন এই যে es আর ডেল্টা s তারা কি একই দিকে আছে না? সো আমি যদি তাদের ডট প্রোডাক্ট করি তাহলে মাইনাস es ডট ডেল্টা s minus en dot delta s, but I see that en and delta s, their angle, the angle between them is 90 degree. So dot product যদি 90 degree থাকে তাহলে ওইটা কি হয়, cos 90 degree হয়। cos 90 এর মান কত? 0. So I can just write it 0. Instead you can write minus es delta s, because es and delta s have 0 degree angle. So তাহলে es delta s cos of 0 degree, cos of 0 degree is 1. So আমি es delta s লিখতে পারি নাকি? এখন তাহলে আমি নেক্সট লাইনে যেটা করতে পারি, এই জায়গা থেকে আমি লিখতে পারি যে ওকে আমার es should be equal to minus del v by del s, তাই না? সো আমার অ্যাপ্রক্সিমেশনটা কি ছিল? অ্যাপ্রক্সিমেশনটা ছিল দিস শেল শুড বি ক্লোজ টু ইচ আদার নাকি? তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডে কি ধরতে পারি? কনস্ট্যান্ট ধরতে পারি। অন্যথায় আমি বলতে পারি দ্যাট ডেল এস শুড বি ক্লোজ টু 0। বুঝতে পারছো? মানে এই যে শেল দুইটা, এই শেল দুইটা কখন কাছাকাছি হলে ইলেকট্রিক ফিল্ডের মান সমান আমরা ধরে নিছি কাছাকাছি। তাহলে আমি যদি বলি যে না ওকে মাই অ্যাপ্রক্সিমেশন শুড বি ডেল এস শুড বি ক্লোজ টু 0, সো আমি এই জায়গায় একটা কাজ করে বলতে পারি না যে ওকে লেটস কল ইট es equal to minus del v, এটা ই লিখি, মাইনাস লিমিট del s tends to 0 del v by del s, এটা লেখা যায় কিনা? আর যখন আমার ইকুয়েশনের লিমিট আইসা যায় tends to 0 del v by del s, that should be said as differentiation. এই ইকুয়েশনে es del s es তো স্যার 0 ডিগ্রি, মানে বিভব তো স্যার এটা কোন পেট করতেছে না, es এর সাথে এই যে en আছে সে কি ডেল্টা s এর দিকে একটা কম্পোনেন্ট না তার, তাহলে যে কোণটা উৎপন্ন করতেছে সে ডেল s এর সাথে সেটা তো 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি হলে cos of 0 এর মান কত? 1. So that's why I wrote it as 1. Okay, so এখন এই যে জিনিসটা, এই জিনিসটার কি আমরা একটা ডিফারেন্সিয়েশন বলতে পারি, তাই না? because limit del s tends to 0 del v by del s, this is differentiation, pure differentiation. But this is not any ordinary differentiation, because দেখো এই জায়গায় es আছে আর এই জায়গায় কি del s আছে, so s এর সাথে s মানে অনেকটা ইনডেক্স মিল খাইতেছে, তার মানে this is partial differentiation. So what it is saying should be something like es equal to minus dv by ds, ঠিক আছে? এখন এইটা কি, এটা আমরা স্কেলার ফর্মে লিখছি। তাহলে আমার যে যদি ইলেকট্রিক ফিল্ডটা মানে এক্স ওয়াই জেড কম্পোনেন্ট বরাবর থাকে, মানে এক্স ওয়াই জেড এর যে কোনো একটা পয়েন্ট থাকে, মানে ওই কি বলা যায় স্পেসে থাকে, তাহলে আমরা কি বলতে পারি যে এইটারে আমি যদি ইউজ করি তাহলে আমি বলতে পারি না যে লেটস সে ex should be equal to minus dv by dx, uy should be equal to কত? minus dv by dy, আর ez should be equal to কত? minus dv by dz লেখা যায়। সো তাইলে আর আমরা জানি কি ইলেকট্রিক ফিল্ড কি ভেক্টর না স্কেলার? ভেক্টর। তাহলে আমি ইলেকট্রিক ফিল্ডকে কিভাবে লিখতে পারি? আমি ইলেকট্রিক ফিল্ডকে এইভাবে লিখতে পারি না, E শুড বি ইকুয়াল টু এর তিনটা কম্পোনেন্ট নিলে ex প্লাস ey, অথবা একটু সুন্দরভাবে লিখি, এত কিছু এটা না দিয়ে আমি ex i ক্যাপ প্লাস ey j ক্যাপ প্লাস ez
কে ক্যাপ, তাহলে এইটার বদল লিখতে পারি আমি মাইনাস ডিভি বাই বিএক্স আই মাইনাস ডিভি বাই ডিওয়াই জে মাইনাস ডিভি বাই ডিজেড কে। এইটা কি আমার ইলেকট্রিক ফিল্ড। সো দিস ইজ দ্য রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড এন্ড পোটেনশিয়াল। যদি তোমার এই ক্ষেত্রে পোটেনশিয়ালে মান দেওয়া থাকে, ইউ ক্যান ইজিলি ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড। ও আচ্ছা, আমি বলতেছি আমার যে ইলেকট্রিক ফিল্ডটা আছে সে যদি আসলে তিনটে মানে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটে থাকে, তাহলে আমি করতে পারি কি তার তিনটা কম্পোনেন্ট নিতে পারি, একটা ইএক্স একটা ইউআই আর একটা কি ইজেড হিসাবে নিতে পারি। সো ওই জন্য লিখছি আর কি, কারণ এই যে সূত্রটা দেখলাম, সূত্রটা বেসিক্যালি আমাদের বলতেছে দিস ইজ সাম কাইন্ড অফ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়েশন। মানে যদি তোমার এক্স এর বাইর করতে তাহলে ডিভি বাই ডিএস হইব, ডিএক্স হইব, এটা ডিভি বাই ডিওয়াই হবে যদি ইউআই হয় ওই আর কি। আর যেহেতু আমার ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর আর পোটেনশিয়াল একটা স্কেলার, সো ডেরিভেটিভের এই পার্টটা হইছে কি জাস্ট স্কেলার, এর সাথে আই কে গুণ দিলে আই ক্যাপ কে গুণ দিলে কি হইছে একটা ভেক্টর হইতেছে। সো ওটা থাকতেছে। তাহলে আমাদের থিওরি শেষ এই পর্যন্ত। তাহলে আমরা বেসিক্যালি যেটা করবো এখন প্রবলেম সলভ করবো। মিডে এই চ্যাপ্টারের অঙ্ক পর্যন্ত সবকিছু থাকবে আর কি। এই চ্যাপ্টার আজকে যেটা পটেনশিয়াল পর্যন্ত, এর বাইরে দিবেন না না না, ওগুলো মিডের পরে। সো লেট মি জাস্ট টার্ন অন দ্য কম্পিউটার। মিডের আগে আর কোনো কুইজ হবে না। হ্যাঁ, কুইজ দিতে চাচ্ছে? শুনো, জাজমেন্ট ডে আর যাবে না, আজকে হোক আর কালকে হোক, নাকি? তাই না? বুঝতে পারছো? কুইজ ডে সে ঠিক একইভাবে কুইজ ডে এড়ানো যাবে না, তাতে আইস দেওয়ার কাল। আগে ছোটবেলায় মনে হইতো যারা তাড়াতাড়ি মরে যায় তাকে অনেক লাভ, বুঝতে পারছো? কারণ কি যে পাপ টাপ কম হয়, তো মনে করো যে জাহান্নামে বেশি দিন থাকা লাগবে না, ঠিক আছে? তো তুমি যতই মনে করো যে কুইজ পিছাবা ততই সিলেবাস বাড়বে, ততই তোমার মনে করো যে প্যারা বাড়বে, তাই তো? ওই যে আমাদের এলাকায় ছোটবেলায় কইতো যারা ওই যে এলাকা না, এটা তো মানুষের মধ্যে একটা ধারণা আছে যে যা 7 বছর বয়সের মধ্যে মারা যায় তারা, তাদের কোনো বিচার টিচার নেই, এটা জানো কিনা? এটা শুনছো কোন সময় যে 7 বছর বয়সের মধ্যে যারা মারা যায় তাদের কোনো বিচার টিচার নেই? শুনছো কোন সময়? মানে এটা আমি ছোটবেলায় আমাদের এলাকায় করছি, কিন্তু আমি পরে শুনছি যেটা আসলে ভুল কথাবার্তা। যাই হোক, ওটা কথা না। আমরা যেটা করবো পোটেনশিয়াল অঙ্ক করবো। সো আমাদের ফার্স্ট অঙ্ক সম্ভবত 4 নাম্বার আছে, তারপর 6 নাম্বার আছে, তারপর 9 নাম্বার আছে। তো 4 নাম্বার আমরা দেখি এখন কি আসে নাই। যোগ সেপারেট পড়ালেখা করতে হবে। কিছুই দেখা যায় না নাকি? লাইট অফ করে দিলে পুরাই অন্ধকার হয়ে যাবে। মনে হয় আস্তে আস্তে দেখা যাওয়ার কথা, ঠিক আছে, কিন্তু তাতে আবার আমার দেখা যাবে না। এইটা আবারই পড়বে, এটাও না। ওই সাইডে এখন কি রিফ্লেকশন আসতেছে সে ক্যামেরায়? হ্যাঁ, বোঝা যায় না, একটা ওয়ার্ড লিখে একটা আমরা দেখতে পারি। আচ্ছা, হয়তো একটু বাড়ানো লাগবে আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওকে ওকে,
তাহলে আমি অন্যটা অফ করে দিই নাকি? ওকে, সো তাহলে আমার প্রবলেম নাম্বার 4 এ বলছে টু লার্জ প্যারালাল কন্ডাক্টিং প্লেটস আর 12 সেন্টিমিটার অ্যাপার্ট। সো আমার দুইটা কন্ডাক্টিং প্লেট আছে, তারা 12 সেন্টিমিটার অ্যাপার্টে আছে and have charges equal magnitude and opposite sign on their faces facing surfaces. Okay, an electric force of 3.9 into 10 to the power minus 15 newton acts on the electron placed anywhere between these two plates. Okay, find the electric field at the position of the electron. Okay, what is the potential difference between the plates? So any problem is a data analysis problem. ঠিক আছে, কেন বলতেছি এটা, যে আমাকে ফার্স্টে দেখতে হবে কি দেয়া আছে, আমাকে একটা ডিসটেন্স দেওয়া আছে দুইটা প্লেটের মাঝখানে, যেটা কিনা কত 12 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর আমাকে বলা আছে কি যে এর ভিতরে মানে যে ফোর্সটা আছে এই ফোর্সটা কত 3.9 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 15 নিউটন অ্যাক্টস অন অ্যান ইলেকট্রন। সো ইলেকট্রন আছে যেটা তাদের মধ্যে আছে। তো এইবার তোমার ফার্স্টে জানতে কইছে কি ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড এট দ্য পজিশন of the electron and what is the potential difference between the plates. Okay, so আমাকে যেটা বলতেছে, সো দুইটা প্লেট আছে কন্ডাক্টিং প্লেট, তাদের একটা যদি পজিটিভ থাকে আর একটা কি চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে, এবং বলা হয়েছে তাদের মধ্যে যে ইলেকট্রিক ফোর্সটা, মানে আমি এটা এই যে একটা ইলেকট্রন রাখা আছে, এখন আমরা বললাম যে ওকে তার সে যে ইলেকট্রিক ফোর্সটা ফিল করবে এই ফোর্সের মান দেয়া আছে। তো এখন বলছে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড at the position of the electron. So ইলেকট্রনের পজিশনে ইলেকট্রিক ফিল্ডের মান। এখন আমরা জানি যে এই যে ইনফাইনাইট প্লেন শীট টাইপের কন্ডাক্টর আছে তার যে ইলেকট্রিক ফিল্ডটা এটা আসলে পজিশনের উপর নির্ভর করে না, এটা কি সিগমা বাই এপসাইলন নট, এটা কোনো সময় পজিশনের উপর নির্ভর করে না। সো আই ডোন্ট নিড টু কেয়ার অ্যাবাউট ইলেকট্রন কোন পজিশনে আছে। আমি জানি কি আমার ফোর্স দেওয়া আছে, আমি জানি আমার ইলেকট্রন দেওয়া আছে, সো আমি জানি ইলেকট্রিক ফিল্ডের সাথে তাদের সম্পর্ক হলো, এটা কত 4 নম্বর না? সো 4 নম্বর প্রবলেম। সো তাহলে আমি জানি F ইকুয়াল টু কি, F ইকুয়াল টু E মাল্টিপ্লাইড বাই E। E বলতে আমি ইলেকট্রনের চার্জ বুঝাইছি QE। ঠিক আছে, সো তুমি করবা কি এই জায়গা থেকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড শুড বি ইকুয়াল টু কত, ভ্যালু ওয়াইজ F ডিভাইডেড বাই E। তাহলে তো ইলেকট্রিক ফিল্ড বের হয়ে গেল নাকি? ঠিক আছে না? ওকে, তারপর বি নাম্বারে কি বলছে, বি নাম্বার বলছে হোয়াট ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য প্লেটস। এই প্লেট দুইটা যে আছে তাদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত। এখন আমরা জানি কি পটেনশিয়াল ডিফারেন্সের সাথে কিসের সম্পর্ক আছে, পটেনশিয়াল, ওইটা তো কমপ্লিকেটেড রিলেশন, বাট পটেনশিয়াল ডিফারেন্সের সাথে কিন্তু ফোর্সেরও সম্পর্ক আছে এবং ওয়ার্কের থ্রুতে। সো আমরা জানি কি যে বি নাম্বারে আমরা জানি হলো ডেল্টা ভি শুড বি ইকুয়াল টু কত, ডেল্টা ইউ ডিভাইডেড বাই কিউ। এই যে কিউ কে, কিউ বেসিক্যালি ই, এবং আমরা জানি পটেনশিয়াল কি, এই পটেনশিয়াল এনার্জি কি আসলে সে জায়গায় নেগেটিভ হইতে পারে। সো ইলেকট্রনের চার্জের যে মাইনাস সাইন এটা আমার নিতে হবে, বুঝতে পারছো? সো আমরা এই জায়গা থেকে কি লিখতে পারি যে ডেল্টা ইউ যে আছে সেইটাতে বলা যায় মাইনাস ডাব্লিউ ডিভাইডেড বাই কত, ইনা মাইনাস ইনা। তাহলে ডাব্লিউর মান কি, ডাব্লিউর মান হলো ফোর্স ইনটু ডিসটেন্স নাকি, কনস্ট্যান্ট ফোর্স দিয়ে দিছে। তাহলে ই এর মান এই জায়গায় আছে। এখন আমার ফোর্সের মান দেওয়া আছে কত, ফোর্সের মান দেখো 3.9 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 15। আর ওই যে ডিসটেন্স বলতে কি কন্ডাক্টিং প্লেট দুইটার মাঝখানের পটেনশিয়াল ডিফারেন্স তো মাপতেছি, এবং তারা বলে দিছে কি যে কন্ডাক্টিং প্লেট দুইটার মাঝখানের ডিসটেন্স কত 12 সেন্টিমিটার। সো আমার ডি এর মান কত 12 সেন্টিমিটার। বিকজ কি এই যে আমরা যখন পটেনশিয়াল ডিফারেন্স মাপি এটা যদি V1 এ থাকে এটা যদি V2 তে থাকে তাহলে আমরা তাদের ডিসটেন্স কি ভিতরের ডিসটেন্সটা দেখি না, এটাই তো 12 সেন্টিমিটার দেওয়া আছে না। সো তুমি এইটাই হলো আমার বেসিক্যালি কত ডি। তাহলে এই জায়গাতে তুমি ডি এর মান কত বসাবা 12 সেন্টিমিটারে মিটারে নিবা, তাহলে 0.12 মিটার। আর ফোর্সের মান তোমার দেওয়া আছে, ইলেকট্রনের চার্জ কত এটা তো তোমরাই জানো, ইলেকট্রনের চার্জ হলো 1.609 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব, এটা তো সবাই জানে নাকি। তো তাহলে 4 নাম্বার হলো। এবারে বলছে 6 নাম্বার। 6 নাম্বার চিত্রটা হয়তো অতটা ক্লিয়ারলি দেখা যায় না, বাট আমি আইকে দিই। ওকে, সো 6 নাম্বার চিত্রতে বলছে কি আমার এইভাবে দুইটা শেলের মতো আছে, এবং এই জায়গায় আমার এ পয়েন্ট আছে, এ পয়েন্ট না বি পয়েন্ট, ওকে বি পয়েন্ট আছে, আর এই জায়গায় আছে কত সি পয়েন্ট, আর এই জায়গায় আছে এ পয়েন্ট। এখন আমারে বলতেছে যে কিসের মান দেওয়া আছে আমারে, এ থেকে বি তে নিতে হোয়াট ইজ when an electron moves from A to B along an
electric field line in the figure 2434, the electric field does 3.94 into 10 to the power minus 19 joule of work. So আমারে এ থেকে বি তে নিতে যে পরিমাণ কাজ করতে হয় এটা দেওয়া আছে। What are the electric potential difference? VB minus VA, B number VC minus VA, C number VC minus VB. এখন আমারে কি ডিসটেন্স বলা আছে তাদের মধ্যে? না ডিসটেন্স বলা নাই নাকি? ইলেকট্রিক ফিল্ডের মান দেয়া আছে। ওকে, what is the electric potential? ওকে, আচ্ছা আমারে কি দেওয়া আছে? ওয়ার্কের মান দেওয়া আছে, তাই? মানে আমরা মুভ করাইতেছি কি একটা ইলেকট্রন রে, না বলছে হয় না ইলেকট্রন, যে ইলেকট্রন রে মুভ করাইতেছে কোন জায়গা থেকে কোন জায়গায়? এ থেকে বি তে মুভ করাইতেছে। সো যখন এ থেকে বি তে মুভ করাইতেছি ইলেকট্রনের, আফটার অল আমার সূত্রটা কি হইব? ভি বি মাইনাস ভি এ, নাকি? কারণ কি আমরা ফাইনাল পয়েন্ট থেকে বিয়োগ দেই করে ইনিশিয়াল পয়েন্টে, এইটা ইকুয়াল টু শুড বি ইকুয়াল টু কত? মাইনাস ডেল্টা ইউ, মাইনাস ডেল্টা ইউ না, ডেল্টা ইউ ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ নেগেটিভ, নাকি? তাই তো, যে আমরা জানি কি যে আমরা যদি পটেনশিয়াল এনার্জি ডিফারেন্সে আমরা চার্জ দিয়ে ভাগ দেই তাহলে আমরা কি পাই? পটেনশিয়াল পাই, তাই তো? সো পটেনশিয়াল যদি তুমি পাও তাহলে যেটা হচ্ছে যে তুমি এই জায়গায় কি লিখতে পারো? ডেল্টা ইউ যে আছে তার বদল তোমার তো ওয়ার্কের মান দেওয়া আছে না, ওয়ার্কের মান দেওয়া থাকলে তাহলে নেগেটিভ ওয়ার্ক লিখতে পারো না, আর ডিভাইডেড বাই কি ইলেকট্রনের চার্জ আছে না, তাই তো? সো তাহলে এই মাইনাসে মাইনাসে কাটাকাটি যায়, ওই কি ডব্লিউ ডিভাইডেড বাই ই, ডাব্লিউর মান দেওয়া আছে, ইলেকট্রনের চার্জের মান তুমি জানো, তাহলে কি ভিবি মাইনাস ভি বাইর করতে পারবো না? ঠিক আছে, এইটা কি আমার, এটা হলো 6 নাম্বার প্রবলেম না? 6 নাম্বার প্রবলেম। হ্যাঁ, সো এখন তারপরে কি বলবো? তারপরে বি নাম্বারে বলতেছে ভিসি মাইনাস ভিএ, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সের কথা বলতেছে। সো আমরা একটা কনসেপ্ট বলছিলাম ইকুই পটেনশিয়াল সারফেস। ইকুই পটেনশিয়াল সারফেস মানে এমন একটা সারফেস যার প্রত্যেক বিন্দুতে পটেনশিয়ালের মান কি সেম, সেম, পটেনশিয়াল ডিফারেন্সের মান 0। সো তাহলে ভিবি আর ভিসি একই পটেনশিয়াল আছে, তার মানে কি ভিবি তেও যে পটেনশিয়াল ভিসি তেও একই পটেনশিয়াল, তার মানে আমি ভিবি মাইনাস ভিএ রে ভিবি এর জায়গায় ভিসিও বসাই দিতে পারি, তাহলে যাহাই ভিবি মাইনাস ভিএ তাহাই ভিসি মাইনাস ভিএ, আর পটেনশিয়াল স্কেলার, সো ডাইরেকশন নিয়ে আমার কোন সময় কোনো চিন্তা করতে হয় না। তারপর বলছে কি সি নাম্বার, সি নাম্বার দিছে কি, সি নাম্বার দিছে হলো ভিসি মাইনাস ভিবি। এখন আমি জানি কি বি আর সি একই পটেনশিয়াল আছে, তাহলে ভিসি আর ভিবি কত? সেম, তাহলে কত? 0 পটেনশিয়াল। সো তাহলে আমার 6 নাম্বার হয়ে গেল, নাকি? তোমরা তো এটা পারবা। সো তারপর 6 নাম্বারে কত? 9 নাম্বার। তারপরে সো 9 নাম্বারে আমাকে বলা আছে, দেখো 9 নাম্বার বলছি an infinite, মুসি আমি 9 নাম্বারটা নিজে পড়ে তোমাদেরকে বলতেছি কি বলতেছে, এরকম সারাদিন পড়লে সেটা how must work in terms of electric field due to the if a particle is moved from the sheet to point P at a distance at ওকে। সো আমাকে বলছে একটা ইনফাইনাইট নন কন্ডাক্টিং প্লেন শীট আছে যার চার্জ ডেনসিটি দেয়া আছে। সো ধরো এইটা হলো আমার একটা ইনফাইনাইট নন কন্ডাক্টিং প্লেন শীট, যে জায়গায় পজিটিভ বা হোয়াট নট। সো এই জায়গায় আমার কি দেওয়া আছে? এই যে চার্জ ডেনসিটি, এটার মান দেওয়া আছে কত? সিগমা। সিগমার মান আমরা জানি। সো চার্জ ডেনসিটির মান দেওয়া আছে এবং বলছে যে হাউ মাচ ওয়ার্ক ইজ ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য শীট ইফ a particle of charge q equal to 1.60 into 10 to the power minus 19 is moved from the sheet to a point P at a distance d equal to কত? 3.56 cm from the sheet. সো বলতেছে কি আমার কি পরিমাণ কাজ করতে হবে যদি আমি একটা চার্জ q কে কি করি, একটা চার্জ q কে আমি বেসিক্যালি মুভ করাই from that sheet to a point P, আর এই P এর ডিসটেন্সটা কত? ডিসটেন্স হলো 3.56 cm। সো আমার বলতেছি কাজ করতে হবে। সো আমি কাজ ইকুয়াল টু জানি কি, আমি জানি W ইকুয়াল টু কি, W ইকুয়াল টু বেসিক্যালি F ইনটু লেটস সে S, যে আমি এই জায়গা থেকে বা D ও লেখা যায়, এইটা হলো P পয়েন্ট, এই এটা D লিখি, সবাই D এর সাথে অভ্যস্ত। সো D ডিসটেন্স দূরে আমার যেটা নিতে যে পরিমাণ কাজ করতে হবে, মানে এই 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 পরিমাণ মুভ করতে আমার যে পরিমাণ কাজ করতে হবে ওটা লিখছি কি W ইকুয়াল টু কত? F মাল্টিপ্লাইড বাই D, তাই তো? আর আমার কি দেওয়া আছে? আমার তো ইলেকট্রিক ফিল্ডের মান দেওয়া আছে নাকি দেওয়া নাই? আমাকে ইলেকট্রিক ফিল্ডের মান দেয় না, সিগমার মান দিছে। আর আমরা জানি কি একটা নন কন্ডাক্টিং ইনফাইনাইট প্লেন শীটের জন্য ইলেকট্রিক ফিল্ডের সূত্র হলো E ইকুয়াল টু কত? সিগমা বাই 2 এপসাইলন নট। সো আমি এই জায়গায় লিখতে পারি কি E
ইনটু ইলেকট্রন রে মুভ করে না কিউ চার্জ রে মুভ করেছি, সো ডি, আর এটার বদলে লিখবো সিগমা বাই 2 এপসাইলন নট, কিউ এর মান দেওয়া থাকবে আর ডি এর মান দেওয়া আছে, সো ইউ উইল জাস্ট প্লাগ দ্য ভ্যালুস হিয়ার, যেগুলো সবই বইতে দেওয়া আছে, সো দেখলি তুমি কি করবা, এটা বাইরে যাবা 9 নম্বরে, ঠিক আছে। তারপর বি নম্বরে বলছে if the electric potential V is defined to be 0 on the sheet, what is V at P? মানে যদি এই জায়গায় আমরা কি বলছি, ইলেকট্রিক পটেনশিয়াল কি ডেফিনেশনের ব্যাপার, এক্স আমরা কোঅর্ডিনেট ফিক্স করে নেই, সো ধরে নিতে পার, যদি ধরে নেই যে এই যে প্লেন শীটে ইলেকট্রিক পটেনশিয়ালের মান কত 0, তাহলে পি পয়েন্টে পটেনশিয়াল কত হবে এটা জিজ্ঞেস করছে। সো আমরা কি জানি, আমরা ডব্লিউ বের করছি না, ডব্লিউ তো বের করছি, আমরা কি জানি যে পটেনশিয়াল ডিফারেন্স বি নাম্বার, এটা কি এর নাম্বার, সো আমরা জানি কি পটেনশিয়াল ডিফারেন্স এট পি পয়েন্ট ভিপি মাইনাস কত ভি ইনিশিয়াল, যেটা হলো এই জায়গায় সেইটার মান কত ভি এট 0 পয়েন্ট ধরো, ইকুয়াল টু কি লেখা যায়, ইকুয়াল টু লেখা যায় না যে মাইনাস ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, কারণ আমরা জানি কি ডেল্টা ইউ ডিভাইডেড বাই কিউ, সো ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ। সো আমার এইটার তো বলেই দিছে তারা বাই ডেফিনেশন 0, তাহলে আমরা কি বলতে পারি, ওকে ভিপি শুড বি ইকুয়াল টু কত মাইনাস ডাব্লিউ ডিভাইড বাই কিউ, আর আমরা ডাব্লিউ কে পাইতেছি কোথা দিয়া, এ নাম্বার থেকে, আর কিউর মান দেওয়া আছে, সো ইউ জাস্ট প্লাগ দ্য ভ্যালুস এন্ড ইউ গেট দ্য অ্যানসার। বুঝতে পারছো? ওকে গ্রেট। সো তাহলে এরপরে আমাদের অঙ্ক সম্ভবত 14 নম্বর। 14 নম্বর তোমাকে নিজে করার দায়িত্ব, এটা অত ডিফিকাল্ট কিছু না। 14 নম্বর কি বলছে তোমারে, যে দেখো আমি তারপর বলে দিই জাস্ট সাজেশন। সো বলতেছে এই যে কিউ চার্জটা আছে, এই কিউ চার্জের জন্য তোমার এই পয়েন্টে টোটাল পোটেনশিয়াল কি বলছে, কনসিডার পার্টিকেল অফ চার্জ কিউ ইকুয়াল টু এত, point A at a distance d1 equal to এত from the q, and point B at a distance d2 equal to 10 meter. If A and B are diametrically opposite to each other, so what is the potential difference VA minus VB? And firstly মনে রাখা উচিত যে potential কি একটা scalar, so I am not biased with the direction of the like where they are asking me to measure the potential, এই কোথায় আছে, এটা উপরে আছে, ডাইনে আছে, বামে আছে, কোথাও আছে, এটা নিয়ে আমার কোনো চিন্তাই নাই, কারণ আমি ভেক্টর ওয়াইজ চিন্তা করব না, আমি চিন্তা করব স্কেলার ওয়াইজ। তাহলে আমার বলছে ভি আর ভিবি এর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স করতে হলে আমি এইটার জন্য বিতে পটেনশিয়াল মাপবো, আমি এটার জন্য এ তে পটেনশিয়াল মাপবো, তারপর কি তাকে ডিফারেন্স করব। ঠিক একই ভাবে এখন দেখো তারা এইটা কিন্তু ডি2 দিছে আর এটা দিছে কি ডি1 দিছে, তাই না? কিন্তু এই বিটা কি দিছে উপরে দিছে আর এটা কি দিছে নিচে দিছে, তারা তোমার কনফিউজ করতে চাইতেছে, ওকে একই দূরত্ব দিছে, একটা সোজা দিছে আর এটা কি দিছে উপরে দিছে, আই ডোন্ট কেয়ার বিকজ পটেনশিয়াল কি একটা স্কেলার। সো এই উপরেটার জন্য ডি2 ডিসটেন্সে যে পটেনশিয়াল হইব, আর এইটার জন্য এইদিকেও তো একই পটেনশিয়াল হইব, বিকজ কি ডি ডিসটেন্স আফটার অল ম্যাটার করে কি শুধু ডিসটেন্স। সো তাহলে এই জায়গায় ভিবি মাপবা আর এই জায়গায় কি ভিএ মাপবা, ডিফারেন্স বাইর করে দিবা, শেষ। কোনো ধরনের কোনো ডিরেকশনে কোনো ক্যাচাল নাই। বুঝতে পারছো? হ্যাঁ, কোন জায়গায় তুমি যতক্ষণ পর্যন্ত এটা যদি এই দিকেও রাখো ডিসটেন্স সেম থাকে, তাহলে পটেনশিয়ালের মান তো শুধুমাত্র চার্জের উপর আর ডিসটেন্স উপর নির্ভর করে। সো চার্জও তুমি চেঞ্জ করো না, ডিসটেন্সের মানও তুমি চেঞ্জ করো না, ডাইরেকশন চেঞ্জ করছো, কিন্তু আর উই ডিলিং উইথ ভেক্টর? নো। সো ভেক্টর ডিল না করলে আই ডোন্ট কেয়ার। বুঝতে পারছো? আই কেয়ার অনলি উইথ দ্য ভ্যালুস, তাই তো? যে কারণে অলওয়েজ তোমার মাথার মধ্যে থাকতে হবে আর ইউ ডিলিং উইথ ভেক্টর অর স্কেলার। যখনই ইলেকট্রিক ফিল্ড আসবে তোমার মাথা ভেক্টর ওয়াইজ কাজ করা লাগবে, আর যখন পটেনশিয়াল আসবে মাথারে বলতে হবে না স্কেলার ওয়াইজ চিন্তা করতে হবে। বুঝতে পারছো? প্রবলেমটা কি, যদি তোমরা একটু অ্যাডভান্স হয়ে যাও, যেমন তোমরা এখন বেশি অ্যাডভান্স, সো তোমরা এখন যেটা প্রবলেম হইতেছে তোমার জন্য এটা হলো তোমরা ভেক্টর ওয়াইজ থিঙ্ক করা শুরু করে দিছো। মানে আছে না যে দেখা যাইতেছে যে যখন মানে অনার্সের লাইফের সবচেয়ে বড় ডিফিকাল্টিস কি, যে তোমার একই সাথে 3টা সাবজেক্ট পড়ালেখা করা লাগে, তাই না? বা 4টা পড়ালেখা, সো হঠাৎ করে একটা পড়তেছো, ঠাস করে সুইচ করে আরেকটা যায়, মানে শিফটটা ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়, না? ওকে, সো দ্যাট শিফট ইউ হ্যাভ টু বি ইউজড টু। ওকে, তাহলে 14 নম্বর তোমরা পারবা। এরপর বলছে 16 নম্বর। 16 নম্বর খুবই সোজা একটা অঙ্ক। সো 16 নম্বর কি বলছে, যে ইফ ইউ আর লুকিং এট দ্য পিকচার, তাহলে 16 নম্বরে কয়টা পর্যন্ত ক্লাস জানো? 50, অনেক সময়। সো এই একটা, হ্যাঁ কি 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 হয়েছে, রোজায় ধরছে, তুমিও রোজার ধরে ফেলো, সমস্যা নেই, ঠিক আছে? রোজা থাকা খুবই ভালো একটা জিনিস। কিসের জন্য বলতেছি, যে রোজা থাকলে ব্রেইন অনেক শার্প কাজ করে আর কি, বিকজ
মানে এটা আমি দেখছি যে আমি একটা সময় মাঝে মাঝে যেটা হয় যে আমি কনস্ট্যান্টলি নিজের একটু ওজন টোজন মাপি আর কি, ঠিক আছে। মানে এটা করার কারণ হইতেছে আমি যখন বাংলাদেশে আসছি তখন আমার ওজন ছিল অ্যারাউন্ড লেটস সে 68 কেজি এরকম। সো এরপর বাংলাদেশে এসে আমি মনে করতে সারা জীবন যা খাইতে পারি না, সিঙ্গারা চা এটা ওইটা সমানে 2 বেলা 3 বেলা বন্ধু বান্ধবের সাথে চাটা খাই দেয়া, তো মনে করো তারপর মনে করো একদিন ওজন মাপিতে যাই দিয়ে 88 কেজি ওজন, ঠিক আছে, 88 কেজি ওজন। তো মানে তারপরে যেটা হলো এর মধ্যে দেখা যাইতেছে হাত জিম জিম করে, দুপুরে কেমন যেন লাগে। সো আমি পরে যাই আমার প্রেশার অনেক বেশি, যে অ্যারাউন্ড 140 145, হ্যাঁ, এবং কনস্ট্যান্টলি। তারপর ডাক্তার গেলাম, ডাক্তার বললো কি যে আপনার প্রেশার ওষুধ খাওয়া লাগবে। সো খাওয়া শুরু করে দিছি, বাট তারপর কি হয়েছে দেখা গেছে যে মনে করো যে পুরো 1 মাস ফাস্টিং টাস্টিং করে, ইন্টারমিডিয়েট ফাস্টিং করে 8 কেজি 9 কেজি ওজন কমাই ফেলাইছি, ঠিক আছে। কমানোর পরে এখন প্রত্যেকদিন মাপি, সো আমার লিমিট হয়ে গেছে 80-তে যাই দাঁড়াই আছে। যেদিনে 80 থেকে একটু 81-তে যায় আবার একটু মনে করো দৌড়াদৌড়ি শুরু করি, আবার যখন 80 নামে একটু নিশ্চিন্ত হয়ে, মানে দেখা যাইতেছে মানে আমি সবারই একটা সাজেশন দিই, এটা হলো ইউ শুড অলওয়েজ মানে প্রত্যেক 3 দিন 4 দিন পর পর বা 7 দিন পর পর তোমার প্রেশার এবং তোমার হলো ওয়েটটা মাপা উচিত। কিসের কারণে বলতেছি, কারণ অনেক আমাকে ইয়াং বয়সী ছেলে পেলেও কিন্তু স্ট্রোকে মারা যাচ্ছে, যে 35 36 24 এই টাইপের মানুষের স্ট্রোক হয়। সো ইউ নেভার নো যে আসলে তোমার প্রেশার আছে কিনা। আমার এক ছোট ভাই যে ব্রাকে চাকরি করতো, হঠাৎ করে একদিন তার পেটে মানে নাভির কাছে ব্যথা। সো তারপর সে ডাক্তার দ্বারা গেছে, দেখা যাইতেছে যে তার প্রেশার 180। হ্যাঁ, 180 মানে অনেক প্রেশার, এবং সে নোটিসই করে না, কারণ তুমি কি ইউজ টু হয়ে যাও প্রেশারের সাথে, কিন্তু তুমি ইউজ টু হয়ে যাও, তাই না। সো 180 তোমার প্রেশার, তুমি ইউজ টু হয়ে গেছো। সো ওর মানে ক্রিয়েটিন লেভেল যে জায়গায় মানুষের 1.3 এরকম থাকে, ওর ক্রিয়েটিন লেভেল 2.5। সো এটা অনেক বেশি, এটা কিডনি ড্যামেজ করে দেয়, হোয়াট নট। হ্যাঁ, মানে প্রেশার কিন্তু তোমার কিডনি কন্ট্রোল এইগুলো করে সবকিছু। সো আরেকটা হলো ওয়েট, যে তুমি যদি 3 দিন 4 দিন পর ওয়েট না মানো, তাহলে দেখা যাবে যদি 1 কেজি বাইরে যায়, তোমার মাথার মধ্যে হঠাৎ করে একটা বাড়ি দিচ্ছে না, একটু একটু ঠিকঠাক হইতে হবে। সো মানে 7 দিন পর পর মাপলে দেখা যাবে কি তুমি নিজের কন্ট্রোল রাখতেছো, বাট 20 দিন 21 দিন বা 30 দিন পরে মাপলে দেখা যাবে যে আউট অফ কন্ট্রোলে চলে যায়, বুঝতে পারছো। এবং মানে আমাদের ম্যাক্সিমাম, এটা শুনলেও খারাপ দেয় শুনে, বাট আমাদের ম্যাক্সিমাম মানুষের যত ডিজিজ আছে এর ওয়ান অফ দ্য কজ ইজ অবেসিটি। হ্যাঁ, যে আমরা যত আস্তে আস্তে যত মোটা হয়ে যাবো, যত ই হবো, তত বেশি দেখা যাবে আমার শরীরের মধ্যে অনেক ডিজিজ ঢুকতে থাকে। হ্যাঁ, সো চিকন থাকা অনেক ভালো। যাই হোক, আমি ওই 80 থেকে নিচে নামতে পারতেছি না, কিন্তু হোপফুলি একসময় নামে যাবো আর কি। সো এখন এত কথা বলে লাভ কি? সো আমার রেক্ট্যাঙ্গেলটা দেখতে রেক্ট্যাঙ্গেলের মতো মনে হচ্ছে না। সো +2q 4q আর হলো -3q1। সো এই আর কি, মানে তোমার আমাদের যেভাবে লাইফস্টাইল যেদিকে চলে গেছে, বিকজ এভরিথিং ইজ অ্যাভেলেবল। হ্যাঁ, যে তুমি বাসা থেকে নামলেই খাবারের দোকান পাইতেছে, এটা সো হাঁটা হচ্ছে না। ন্যাচারালি যেটা হইতেছে, আমাদের আসলে ফিজিক্যাল এক্সারসাইজ হয় না। সো যেটা হয় যে ন্যাচারালি আমরা মানে এমনি আস্তে আস্তে মোটা হয়ে যায়, বিকজ তোমরা অনেক ইয়াং। সো ইয়াং মানুষের মেটাবলিজম খুবই ফাস্ট থাকে, যে কারণে দেখা যাইতেছে তুমি সারাদিন খাবা, তারপর তোমার শরীরে ওরকম মনে হইব না। বাট তুমি যখন 30 বছর 32 বছর চলে আসবো, মেটাবলিজম এত স্লো হয়ে যাবো, দেন দেখবা যে মানুষ আজীবন চিকন ছিল সে হঠাৎ করে মোটা হয়ে যাইতেছে, বিকজ মেটাবলিজম কাজ করে না। এনিওয়ে, সো যে কারণে যেটা করতে হয় যে একটু হাঁটাহাঁটি, একটু ইসের অভ্যাস রাখতে হয়। জিম একটা ফালতু জিনিস, মানে এই জিনিসের প্রতি যে আমি কত টাকা খরচ করছি জীবনে, দেখা যায় তো 15 দিন করে পরে আবার বাদ, ঠিক আছে। সো হ্যাঁ, এটাই বাস্তব। ঠিক আছে। সো টুয়াইস q1, তারপর হলো 4q2, then we have -3q1. So then এক সাইড আছে -q1, then +4q2, আর হলো আমার আছে হলো +2q1। এখন আমারে বলছে যে এইটা হলো এ, এই সাইডেও এ, এই সাইডেও এ, এই জায়গা থেকে এই জায়গায় এ, আবার ওইভাবে এইটা কত, এইটা পুরোটা এ, আর এইটা এইদিকে। সো এখন দেখো, তাহলে আমি যদি এইভাবে একটা রেখাটা নিয়ে এই জায়গা বরাবর এই জায়গাতে এই করলে এইটাও কি এই তো নাকি, তাই না। সো এখন আমি যদি এই জায়গা থেকে এই জায়গা থেকে সেন্টার পয়েন্ট বরাবর একটা ডায়াগোনাল আঁকি, এবং এই জায়গা থেকে এইভাবে ডায়াগোনালটা আমার যায়, তাইলে আমি জানি যে এই যে সেন্টার পয়েন্ট, এই যে রেক্ট্যাঙ্গেলের সেন্টার পয়েন্ট আছে, ওইটার জন্য এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যা ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের একই ডিস্টেন্স, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যা ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টেরও একই ডিস্টেন্স। সো আমাকে বলতেছে বেসিক্যালি এই যে সি পয়েন্ট আছে সেন্টার পয়েন্ট, এই পয়েন্টের টোটাল পোটেনশিয়ালের মান কত।
আমরা জানি কি পোটেনশিয়াল একটা স্কেলার না ভেক্টর, স্কেলার, সো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ডাইরেকশন। সো আমি জানি যে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব আর এই সেম দূরত্ব, তাহলে আমি এই সাইডটা চার্জ নিয়ে যদি ফার্স্টে কাজ করি, কারণ কি আমি জানি প্রত্যেকটা চার্জ থেকে কি সেন্টার পয়েন্টে সেম দূরত্ব না, তাহলে আমি এই চারটার জন্য যদি পোটেনশিয়াল মাপি, এই যে এই চারটা, তাহলে কি হবে আমরা জানি এই চারটার জন্য পোটেনশিয়াল শুড বি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই এই লেন্থটা যদি আমরা ডি ধরি, তাহলে কিউ ডিভাইডেড বাই তো 1/d তো সবাই আগে যাবে, তাই না? আর কমনের মধ্যে কি যাইবো 2q1 মাইনাস 3q1 মাইনাস q1 প্লাস 2q1 নাকি? এটা কত নম্বর অঙ্ক? 16। সো লিখে দিই। সো দেখো এই জায়গায় 3 আর 1 কত? 4, 2 আর 2 কত? 4। সো এই 4টার জন্য পোটেনশিয়াল এই জায়গাটা পুরো কত? 0 হয়ে যাবে, তাহলে এই 4টার জন্য পোটেনশিয়ালের মান কত? 0। বাকি থাকে শুধু এই দুইটা, তাহলে টোটাল পোটেনশিয়াল শুড বি ইকুয়াল টু কত? ভি টোটাল শুড বি ইকুয়াল টু কত? এই জায়গা থেকে এই জায়গা ডিসটেন্স কত হওয়া উচিত? a/2 হওয়া উচিত, কারণ এই জায়গা থেকে এই জায়গা ডিসটেন্স কত? a, তাহলে এই জায়গা থেকে এইটুকু কত? a/2, আর এই জায়গা থেকে এইটুকু কত? a/2, তাহলে 1/4 পাই এপসাইলন নট, তারপর 1/a/2, আর এই সাইডে কত? 4q2 প্লাস কত? 4q2। সো দ্যাটস দ্য টোটাল পোটেনশিয়াল, বিকজ কি প্রথম চারটার পোটেনশিয়াল একে অপরে ক্যান্সেল আউট করে দিয়েছে। কোনটা a/2 কেন হয়েছে? যে আমার বলা আছে চিত্রে এই জায়গা থেকে এই জায়গার ডিসটেন্স কত? a, তাহলে এই যে এই জায়গাটা যেহেতু একটা রেক্টাঙ্গেল, তাহলে এই যে তাদের যে সেন্টার পয়েন্ট আছে, এই সেন্টার পয়েন্টটা এই প্রথম পয়েন্ট থেকে যতখানি দূরত্বে থাকবে আর এই পয়েন্ট থেকে একই দূরত্বে থাকবে, তাহলে পুরোটা যদি a হয় তাহলে a2 a/2 আর a2 a/2। সো তাহলে প্রথমটার জন্য পোটেনশিয়াল কি হবে? 1/4 পাই এপসাইলন নট 4q2 ডিভাইড বাই a2, আর দ্বিতীয়টার জন্য কি 1/4 পাই এপসাইলন নট a/2 আর কি ওটা। সো আমি কমন নিয়ে একসাথে করে দিচ্ছি, পারতা কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা যেভাবে লিখবো। ওকে, 16 পরে হলো আমাদের 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্ক খুবই সোজা। এই যে 17 নম্বরে কি বলছে দেখো, যে এই যে চারটা চার্জ আছে, এই চারটা চার্জের জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল মাপতে বলছে। সো আমি করব কি, এইটার জন্য পোটেনশিয়াল মাপবো, এটার জন্য পোটেনশিয়াল মাপবো, এটার জন্য মাপবো, আর ওইটার জন্য মাপবো, সবগুলোর কি করব? অ্যাড করে দিব। কোনো ধরনের কোনো ইস্যু নাই, কারণ কি কোনো ভেক্টরে কোনো বালাই নাই। সো ইজি, হ্যাঁ ইজি পিজি আর কি। সো তারপর 17 নম্বরের পর কত, এটা তোমাকে মনে আছে? আমি তো 17 নম্বরের পরে 19 নাম্বার আছে। সো 19 নাম্বার সিম্পল অঙ্ক। সো 19 নাম্বারে কি বলতেছে, যে দেখো তোমরা যে q1 আর q2 আছে, দুইটা আছে, এর মাঝখানে বা বাম সাইডে, মানে মাঝখানে বলতে কি এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে বা এক্স অ্যাক্সিস এর নেগেটিভ দিকে তোমার এমন পয়েন্ট খুঁজে বাইর করো যে পয়েন্টটায় পোটেনশিয়ালের মান 0, টোটাল পোটেনশিয়ালের মান 0। সো আমরা ধরে নিতে পারি একটা পজিটিভ চার্জ আছে আর একটা নেগেটিভ চার্জ আছে, এইটা নেগেটিভ এটা পজিটিভ, এটা 5 আর এটা হলো -15। সো আমি ধরে নিতে পারি তাদের মাঝখানে একটা পয়েন্ট আছে যে জায়গায় পোটেনশিয়াল কত? 0। তাহলে আমি এই জায়গা থেকে এই পয়েন্টের ডিসটেন্স বলবো x, আর আমরা জানি কি এই থেকে এই ডিসটেন্স কত? d, তাহলে এইটা থেকে এইটা কত হবে? d - x। সো তাহলে এইটার জন্য পোটেনশিয়াল বাই করব, এটার জন্য পোটেনশিয়াল বাই করব, দুটো যোগ করে যেটা রেজাল্ট হবে সেটা কত হবে? 0 হবে। ওই জায়গা থেকে x এর ভ্যালু বাইরে হয়ে গেলেই আমার কি হবে, যে কোন পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল মান কত। আবার যদি আমরা বলি যে ওকে লেফট সাইডে নেগেটিভ দিকেও আমার পোটেনশিয়াল 0 হতে পারে, সো আমি এই দিকে থেকে এই দিকে x দূরত্বে একটা পয়েন্ট ধরবো যেটা পোটেনশিয়াল 0, তাহলে এইটার জন্য পোটেনশিয়াল বের করবো, আবার এইটার জন্য পোটেনশিয়াল বের করবো, যোগ করবো, 0 লিখবো, x ইকুয়াল টু হোয়াট নট, যেটাই বাইরে। হ্যাঁ দুইটাই দেখাই দেবো সঙ্গে। ওকে, সো হ্যাঁ মানে দুইটা যদি প্লাস চার্জ হইতো তাহলে তো জীবনেও কোনো 0 হইতো না, বিকজ পটেনশিয়াল তো ভেক্টর না, ভেক্টর হল কি রিপালশনের কারণে 0 হয়ে যেত। বাট পটেনশিয়াল যদি দুইটাই পজিটিভ চার্জ থাকে তাহলে পটেনশিয়ালের মান জীবনেও 0 অসম্ভব না, এক্সেপ্ট দুইটা চার্জের মান 0। বুঝতে পারছো? অথবা ইনফিনিটি ডিসটেন্সে আছে, তখন কি হবে, আর এর মান ইনফিনিটি হলে অনেক দূরে যায়, পটেনশিয়ালের মান 0 হইব, তাহলে ইন্ডিভিজুয়ালি দুইটার মান 0 হইব, দেন 0 স্যার সম্ভব না। তারপরে হলো আমাদের কত নম্বর অঙ্ক? আই ডোন্ট নো, আই থিংক এটা হলো তোমার 23 নম্বর অঙ্ক। সো 23 নম্বর অঙ্ক আমরা নেক্সট ক্লাসে করি, বিকজ এটা একটু ইন্টিগ্রেশনের ব্যাপার আছে। সো আরে শেষ হয় না তো, 24 নম্বর অঙ্ক করবো। না শেষ না, অনেক টাইম আছে। না সাইডে দেওয়া যাবে না, তোমার কোনো কাজ নাই, খাবার দাবার নাই, কিছু নাই, পড়ালেখার দিন, রোজার দিন মানে পড়ালেখার দিন। খাবার দাবার থাকলে, খাবার দাবার না থাকলে মাথা আরো ভালো কাজ করে। ঠিক আছে,
রোজার দিনে কত দিকে মাথা ঘুরাবো, মাথায় একটা দিকে থাকবে রোজার পড়ালেখার দিকে আর কি। রাস্তার জ্যাম কোথায়, এখন তো রাস্তার কোনো জ্যাম নাই। হ্যাঁ আচ্ছা, 24 নম্বরটা করি তারপরে পাত্তা। কি কি এত ভিড়? এখন বাংলাদেশে তোমার জন্ম হয়েছে, এই দেশে জনসংখ্যা হলো কত, 20 কোটি 25 কোটি। সো হোয়াট টু ডু বলো? এই জন্য তোমার মোটিভেটেড হয়ে পড়ালেখা করতে হবে, ঠিক আছে না? পড়ালেখা করলে মনে করো যে ইউ গেট এ জব, মানে জব বলতে বিসিএস সিসিএস দিতে পারো, অন্য কিছু দিতে পারো। বিসিএস এর সুবিধা আছে, আমার বন্ধু বান্ধব আছে অনেকে বিসিএস ক্যাডার, সো দে আর লাইক এখন ইউএনও হয়ে গেছে। সো ওদের চাকরিটা থাকে কি বাংলাদেশের ছোট ছোট উপজেলায়। সো উপজেলা শহরে কোনো জ্যাম নাই, সবকিছু ফ্রেশ খাবার দাবার, তাই তো তুমি একদিন খাবা। সো ওকে, সো লেটস সে 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কে আমাদের এই যে দেখো, আমি ওই আগের ক্লাসে একটা কথা বলছিলাম যে আমার যদি রিং এর অর্ধেক থাকে, একটা পার্ট থাকে আর পুরো রিংও থাকে, তাহলে পটেনশিয়ালের মান কি? সেম সূত্র আসতেছে, তাই না? তো আমার অঙ্কে বলছে কি যে ইন ফিগার 24:43 এ প্লাস্টিক রড হ্যাভিং এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড চার্জ কিউ ইকুয়াল টু কত? 25.6 পিকোকুলম। সো আমার কিউর মান দেওয়া আছে, রিং এর ওই যে ক্ষুদ্র পার্টটা has been bent into a circular arc of radius r equal to 3.71 centimeter and central angle phi equal to 120 degree with v equal to 0 at infinite. What is the electric potential at P, the center of the curvature of the rod? সো আমাকে বলতেছে যে আমার এরকম একটা রড আছে, রডের একটা পার্ট দেওয়া আছে, সে সেন্টারের সাথে ও রডটা আমি কি করছি, বেন্ড করছি, বেন্ড করে কি বানাইছি, একটা সার্কুলার আর্ক বানাইছি, এবং সে সেন্টারের সাথে একটা অ্যাঙ্গেল করছে, অ্যাঙ্গেল কত? ফাই ইকুয়াল টু 120 ডিগ্রি। এবং এই এই যে আমার রডটা আছে, এই যে কত চার্জ আছে? কিউ পরিমাণ। আমার রেডিয়াস কত? আর। এইবার বলছে আমার এই যে কার্ভেচার সেন্টার সি পয়েন্ট আছে, এই সি পয়েন্টে আমার টোটাল পটেনশিয়ালের মান কত? আমরা অঙ্কে যখন করছি, মানে থিওরি যখন করছি, তখন ডেরিভেশন করছি না, ডেরিভেশনে আমরা জানি কি রিং এর জন্য সূত্র ছিল এরকম আসছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই √ওভার অফ আর স্কয়ার প্লাস জেড স্কয়ার। আই গেস দ্যাট ওয়াজ দ্য ফর্মুলা নাকি? তো এখন যেহেতু আমার রিং এর সেন্টারে চাইছে, সো দ্যার ইজ নো হাইট, তাই না? সেটা কত নাম্বার? 24। দ্যার ইজ নো হাইট বিকজ কি আমরা রিং এর সেন্টারে বাইর করতেছি, তাই না? সো রিং এর ঠিক মাঝখানে তো আর এই জায়গায় তো হাইট নেই, হাইটটা কোন জায়গায়? এই জায়গায় হলো হয়তো। সো তাহলে আমার জেড এর মান কত? বেসিক্যালি জেড এর মান 0। আর আমি কি বলছি যে আমরা থিওরিটিক্যালি প্রুভ করছি যে আমি পুরো রিং নেই, অর্ধেক রিং নেই, ফাই ইকুয়াল টু 120 ডিগ্রি হোক, ডাজন্ট ম্যাটার, সবার জন্য কি একই সূত্র। সো আই ডোন্ট কেয়ার যে ফাই এর মান 120 ডিগ্রি। আমি কি করব, জাস্ট এই জায়গায় কত মান নেবো? 1/4πε0 কিউ ডিভাইডেড বাই কত? আর। আর এর মান দেওয়া আছে, কিউর মান দেওয়া আছে 1/4πε0 এর মান দেওয়া। এখন ফাই সম্বন্ধে আমরা কেয়ার করতাম কখন? যদি এই জায়গায় কিউর মান না দিয়ে ল্যামডার মান দিত, তখন বুঝতে পারছো কি বলছি? যদি আমার কিউর মান নিয়ে চার্জের মান না দিয়ে বলতো যে ইউ হ্যাভ চার্জ ডেনসিটি, বুঝতে পারছো? যদি চার্জের মান না দিয়ে কি দিত? চার্জ ডেনসিটি দিত, তাহলে আমার কি ল্যামডা আনতে হতো। চার্জ ডেনসিটি হলে কি করতে হতো? আমি এই সূত্রটা লিখতে হতো 1/4πε0, এই কিউর বদলে লিখলাম ল্যামডা ইনটু আর ইনটু ফাই। এটা আমরা পড়ছিলাম, মনে আছে যে একটা আর্ক যদি থাকে, এই আর্ক যদি আর রেডিয়াস করে, আর এই জায়গাটা যদি আমার এস থাকে ডিসটেন্স, আর কিউ পরিমাণ চার্জ থাকে, তাহলে আমরা কি লিখি? ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এস, তাই তো? যে আমার এস ডিস্টেন্সের মধ্যে আছে কিউ পরিমাণ চার্জ, ইউনিট ডিস্টেন্সে আছে কত? কিউ বাই এস। এটা আমরা বলছি ল্যামডা, যে লিনিয়ার ডেনসিটি, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত? কিউ বাই এস। আর আমরা জানি কি একটা বৃত্তচাপের দৈর্ঘ্য শুড বি ইকুয়াল টু এস ইকুয়াল টু কত? আর মাল্টিপ্লাইড বাই দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল। সো এই ক্ষেত্রে হইতো তো কিউ বাই আর ফাই, তাহলে কিউ শুড বি ইকুয়াল টু ল্যামডা আর ফাই। সো বেসিক্যালি এই জায়গাতে অঙ্কে যদি কিউ না দিয়ে ল্যামডা দেওয়া থাকতো, তাহলে আমার কি করতো? ফাইরে কাজে লাগাইতে হতো। এবং ডেফিনেটলি দেখো এই জায়গায় পাই আছে, সো আমার ফাই যে হবে, তাহলে আমি ডিগ্রিতে রাখতে পারবো না, তাহলে ডেফিনেটলি কিসে নিতে হবে? রেডিয়ানে নিতে হবে। সো তার মানে 120 ডিগ্রিতে কি লিখতে হবে? রেডিয়ানে কত হয়? টুয়াইস পাই বাই 3 আই থিঙ্ক, নাকি কত? 2π/3, পায়ের মানে 180, সো 318, সো 100, ওইটাই। সো ওইটাই লিখতে হতো, তাই তো? বুঝতে পারছো কি? সো আমার যদি কিউ দেওয়া থাকে, তাহলে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাঝখানের অ্যাঙ্গেল কত, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, আই ডোন্ট কেয়ার। বাট যদি কিউ না দেওয়া থাকে, কি দেওয়া থাকে? ল্যামডা দেওয়া থাকে, তাহলে কিউ রে আমার কি করতে হবে? ফাই এর মাধ্যমে ট্রান্সফর্ম করে নিতে হবে। বুঝতে পারছো? এটা আমরা লাস্ট ক্লাস থিওরিতেও বুঝছি। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লাস শেষ। এখন ওই রোল কল করবো।